সকালবেলায় মেয়েরা যায় স্কুলে, কর্তামশাই চলে যায় অফিসে। সকাল না, তখন পুরো সকালও হয়ে ওঠে না নাসিকে। যাই হোক, তো তারপরের থেকে আধা ঘন্টা আমার খুব ভালো লাগে। আমার জন্য মনে হয় পুরো দিনের মধ্যে এই সময়টাই সবথেকে একটা সুখী সময়। কেন কি এইটুকুনি সময়ের মধ্যে আমি আমার কিছু কিছু প্রিয় কাজ সেগুলো ফটাফট করে ফেলি। অনেকে হয়তো এই প্রিয় কাজগুলিকে পছন্দ করে না, ভাবে এ কি বেকারকার কাজ, এগুলো তো আমরাও করে থাকি। কিন্তু জানি না কেন কিছু কিছু কাজ যেমন আমার খুব ভালো লাগে, আবার কিছু কিছু কাজ মানে আমার একদমই করতে ইচ্ছা করে না, কিন্তু করতে হয় বলে করি। সেই সম্পর্কে তোমাদের সাথে আজ একটু গল্প করব। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রিয় কাজের মধ্যে ঘর ঝাড় দেওয়াটা আমার কাছে একটা খুব প্রিয় কাজ। কেন কি, ঘরটা এমনভাবে আমি ঝাড় দিই যেন একটা কোণাতেও এক ফোঁটাও যেন নোংরা না লেগে থাকে। কেন কি, ঘর মোছাটা কিন্তু এক ব্যাপার, আর ঘরটা যদি সুন্দর করে ঝাড় দিই না, অনেক সময় ঘর মোছারও কিন্তু দরকার পড়ে না। যদিও আমরা ঘর মুছি, কিন্তু সুন্দর করে যদি ঝাড় দেওয়া যায়, ঘরটা কিন্তু এমনিই চকচকে দেখাবে। তো চকচকে জিনিসের উপরে যদি একটু পোছাপুছি করা হয়, তাহলে তো সেটা আরও চকচকে লাগবে। তা বারান্দাটা খুব সুন্দর করে আমি ঝাড় দিয়ে দিলাম। এবার হলো ঘরের পালা। ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আমি ঝাড় দেবো। কেন কি, বারান্দাটা কেন আগে ঝাড় দিলাম, যদি বারান্দা আগে না ঝাড় দিই তাহলে না বারান্দার নোংরাগুলো ঘরের মধ্যে চলে আসবে। ওই জন্য সবসময় আমি আগেই কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে দিই। তারপরে চলে আসি এই সামনের বড় রুমটা ঠিক করার জন্য। যতগুলো রুম আছে আমার এখানে, তার মধ্যে সবথেকে এই রুমটাকেই আমি সবসময় সুন্দর করে রাখি, আর এই রুমটাই সবথেকে বেশি নোংরা হয়। দেখো এখন সকালবেলায় কেউ বাড়িতে নেই, আমি সব বাড়িঘর কিন্তু চকচকে করে রাখবো, কিন্তু স্কুল থেকে আসার পরে আমার বাড়িঘর যাকে তাই হয়ে যায়। হ্যাঁ, মেয়েরা ছোট বুঝি, আর একেবারে শুধু মেয়েদের দোষ দিলেও মিথ্যা কথা বলা হবে, কারণ আমারও কিন্তু অনেক কাজ এই সোফার এখানেই হয়। আমি সবজি কাটি, আটা মাখি, চা খাই, এইগুলোও কিন্তু সোফায় বসে বসেই হয়। তাহলে শুধু যে মেয়েদের একার দোষ তা কিন্তু নয়, নোংরা করতে কিছু কিছু জিনিস আমিও কিন্তু মানে একই পদেই চলি। ওই জন্য দ্বিতীয় কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা আমার খুবই পছন্দের একটা কাজ। এই সামনের রুমটা সবথেকে বেশি সবসময় চকচকে রাখা। সামনের রুমও পরিষ্কার হয়ে গেল, তারপরে ঝটপট চলে আসলাম রান্নাঘরে। দেখো কি করতে, রান্নাঘরে আসলাম, এক বোতল জল নেব। জল নিয়ে কোথায় যাচ্ছি সবাই আমরা জানি, জল নিয়ে যাচ্ছি আমরা গাছে জল দিতে। এই যে কয়েকটা গাছ আছে, এই গাছগুলোকে যদি একটু চর্চা না করি তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। যখন গাছগুলো প্রথম নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, তখন আমার মেয়েরা, আমার কর্তামশাই সারা দিন রাত বলতে গেলে গাছের পেছনে পড়ে থাকতো, আমার দেখার দরকারই পড়তো না। কিন্তু এখন আর কেউ ফিরেও তাকায় না। আমি যদি গাছগুলোকে না চর্চা করি, গাছ কিন্তু কোনো সময় ভালো হয় না। আমার এক দি আছে না, তার বাড়ির থেকেও আমি কতগুলো গাছ নিয়ে আসবো, তার ওখানে টব দিয়ে এসেছি, তার ওখানে মালি আছে, সেই মালি দাদাই কয়েকটা গাছ বসিয়ে দেবে। তা এখন আমার যাওয়ার সময় হচ্ছে না, যেহেতু মেয়েদের পরীক্ষা। ওই জন্য মেয়েদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন আবার আমি দির বাড়িতে যাব, আমার গাছগুলো আমি নিয়ে আসবো, তখন তোমরাও দেখতে পারবে। এইটাও কিন্তু আমার একটা খুব পছন্দের কাজ, গাছপালা ঠিকঠাক রাখা। শুধু বাড়িঘর ঠিকঠাক রাখলেই চলবে না, তার সাথে সাথে নিজের পছন্দের জিনিসগুলোকেও কিন্তু ঠিকঠাক রাখা দরকার। ফাইনালি এবার আমি চলে আসলাম রান্নাঘরে। অনেকটা সময় দিয়েছি বাইরে, কিন্তু আর না। তোমাদের সঙ্গে গাছের ব্যাপারে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। গাছের ব্যাপারে খুব একটা আমি জানি না, কিন্তু এইটুকুনি জানি গাছের গোড়া কিন্তু মাঝে মধ্যেই একটু খুঁড়ে দিতে হয়, নাহলে মাটিগুলো টাইট হয়ে যায় জল দিতে দিতে। ওই জন্য প্রতিদিন আমি খুঁড়ি না, কিন্তু সপ্তাহের একদিন কিন্তু গাছের গোড়ার মাটিগুলো হালকা হালকা করে আমি খুঁড়ে দিই। তাহলে কী হয় কি, জল যখন দিই তাহলে জলটা কিন্তু ওভারফ্লো হয়ে বাইরে বেরাবে না, আর বেশ গাছগুলো কিন্তু সুন্দর দেখাবে। কেন কি, জলটা যেহেতু পুরো গাছগুলোর মধ্যে যাবে মাটি চুয়ে চুয়ে, গাছগুলো কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আমি খেয়ে নিলাম এক গ্লাস গুনগুনা জল। সকালবেলার থেকে জলই খাইনি, একে তো শীতকাল, আর জল খেতে বেশ আলসামি আলসামি লাগছে। গরমকাল হলে তো আমি কত জল খাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু এই শীত পড়াতে না জল খাওয়াটা আমার বেশ খানিকটা কমে গেছে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এক্সপ্লোরের শিলা দিদিভাই। দিদিভাই বলেছে, ঠিক বলেছে সুপ্রিয়া, গৃহিণীদের কোনো ছুটি নেই। একদম ঠিক কথা দিদিভাই, আমরা গৃহিণী, আমাদের কিন্তু কোনো ছুটি নেই, ছুটি আমাদের নিজস্ব। আজ ইচ্ছা আছে বানাবো দুপুরবেলায়, রুটি তো হয়ই, তার সাথে সাথে পনিরের তরকারি। মেয়েদের ডিমান্ডে বলছে মামা সবজি খেতে ইচ্ছা করছে না, 2-3 দিন ধরে কন্টিনিউ সবজি বানাচ্ছ, আজ একটু পনির বানিয়ে। ওই জন্য পনিরটা আমি দেখো বের করে আধা ঘন্টা মতন হয়ে গেছে,
রেখে দিয়েছি জলের মধ্যে, আর একটু বরফগুলো গলুক, তারপরে পনিরটা রান্না করবো। তার আগে মশলাগুলো করে নেবো, আর তার সাথে সাথে সবার আগে রুটিটা করে নেবো। 1 কিলো মটরশুঁটি নিয়ে এসেছি 30 টাকা দিয়ে, সস্তায় পেয়েছি, 1 কিলো নিয়ে নিয়েছি। কিন্তু এটা ছাড়াতে গেলে তো আমি বুড়ি হয়ে যাব। কালকে যেমন ডাল করেছিলাম মুগের ডাল, তার মধ্যে বেশ খানিকটা মটরশুঁটি দাঁড়িয়ে থেকেছে, আর ইছাড়ি যে কটা হয়েছে ওই বেশ দিয়েছি। মুগের ডালের মধ্যে মটরশুঁটি কিন্তু ভালোই লাগে। আর অ্যাকচুয়ালি মটরশুঁটির কচুরি বানাবো। তোমরা কে কে মটরশুঁটির কচুরি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কিন্তু এখন আমি মটরশুঁটিগুলো ছাড়াবো না, যদি পনিরে দিই ওই জন্য এখানে এনে রাখলাম, নাহলে ওইদিকে থাকলে আমি আবার ভুলে যাবো। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে উমার গল্পকথা দিদিভাই। উমার গল্পকথা দিদিভাই লিখেছে, হ্যাঁ সত্যি দুধ গরম করার সময় যদি ছিটে ফোটা চিনি দানা দেওয়া যায় তাহলে অ্যাসিডিটি গ্যাস হয় না। হ্যাঁ গো দিদিভাই, আমিও কিন্তু ওটাই শুনেছিলাম, কিন্তু তুমি যে আমি যে একটা মানে দ্বিধায় ছিলাম যে আমি ঠিক শুনেছি কি ভুল শুনেছি, কিন্তু আমি ঠিকই শুনেছি। তোমার কমেন্টসটা পড়ে আমার ভালোই লাগলো যে তুমিও বললে যে হ্যাঁ গ্যাস অম্বল হয় না। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার ভিডিওটি দেখে এত সুন্দর করে যে একটা সুন্দর কমেন্টস লিখেছো। যারা যারা আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি মানে মাঝে মাঝে ভাবি যে ইউটিউবে এসে আমি এত বড় একটা পরিবার পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক অনেক ধন্যবাদ এই জন্য ইউটিউবকে। অনেকে আমাকে বলছে তুই নাসিকে থেকে থেকে রুটি খাস সারাদিন, ভাত খাস না। আসলে কি বলতো, আগে তাও একটু ভাত খেতে ভালো লাগতো, এখন ইদানিং ঠান্ডা পড়ার থেকে না ভাত খেতে অতটা ইচ্ছা হয় না। হ্যাঁ যদি মাছ মাংস থাকে সেটা ব্যাপার আলাদা, তো মাছ মাংস তো বেশি হয় না, মাছ তো হয়ই না, খুবই কম হয়, তোমরা জানো। মাংস হয় সপ্তাহে 1 দিন হয়, সেটা 2 দিন আমি খাই। ওরা সবাই 3 জন মানুষ, ওই সপ্তাহে 1 দিনই খাবে। তাই পনিরটা বেশি হয়, ডিম বেশি হয়, এই দুটো জিনিস অনেক হয়। আজকে আর ভাত করব না বন্ধুরা, কেন কি আজকে পনির করব। তো পনির যদি পাতলা ঝোল ঝোল টাইপের করি, বেশ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদার পেস্ট দিয়ে, সেই পনির আমার মেয়েরা খাবে না। আর ওটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, নিরামিষ পনির যেগুলো ছোটোবেলায় খেয়েছি। কিন্তু আমার মেয়েরা যেহেতু খাবে না, তো ওই জন্য আমার ইচ্ছাটাকে আর মানে সামনে না রেখে মেয়েদের ইচ্ছাটাকেই আমি প্রথমে প্রায়োরিটি করি। কেন কি আমিও যখন ছোটো ছিলাম আমার মাও কিন্তু আমার ইচ্ছাটাকে সামনে রাখতো, নিজের যে কী ইচ্ছা কোনোদিনও কিন্তু জানতে পারিনি। আর এখন আমিও তাই করি, যেহেতু ছোটোবেলা থেকে দেখছি যে মা তার মেয়েরটাই আগে দেখে, সেই হিসেবে আমি যদি না দেখি আমার মেয়েদেরটা তাহলে কে দেখবে। এটা তো প্রত্যেক মা বাবারই কর্তব্য, আমার সেটাই মনে হয়। ওই জন্য আমি পনিরটা করছি একদম একটু বেশ মাখা মাখা টাইপের ভুজিয়া, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সাথে রুটি ভালো রাখার একটা খুব সুন্দর টিপস দিচ্ছি, উপকারী টিপস। কেন কি আমরা যখন রুটি হটপটের মধ্যে রাখি, একদম লাস্টে মানে প্রথমে যে রুটিটা রাখি সেটা কিন্তু একটু জলজলে হয়ে যায়, মানে একদম নিচে পড়ে পড়ে, তারপরে ভাপে ভাপে সেটা একটু জলজল টাইপের হবেই হবে। ওই জন্য রুটি যাতে ভালো থাকে, মাঝে মাঝে আমি করি যে আমি রুটি করতে করতে এইখানে রেখে দিই, পুরো হাওয়াটা উড়ে যায়, তারপরে পটে রাখি। নাহলে অনেক সময় আমি একটা রুমাল, যে কোনো কিন্তু সিনথেটিক টাইপের না, সুতির টাইপের কোনো রুমাল হোক, কাপড় হোক, যাই হোক, ছোট একটা টুকরো এইভাবে সুন্দর করে পটের মধ্যে রেখে, দেখো আমি রাখছি, তারপরে এই রুটিগুলো এইভাবে যদি আমি ফোল্ড করে রেখে দিই, মানে হাওয়াগুলো পুরো উড়ে যাচ্ছে, এক ফোঁটাও হাওয়া থাকছে না এর ভেতরে, একটা রুটির ও ভাজা মানে ভিজা ভাবটা হবে না। কারণ ভিজা ভাবটা তো প্রথমে তো এখানে বেরিয়ে গেল, আর যদি এখানেও নাও করো, ডাইরেক্ট কি হয় কি, এই যে আমরা যে রুমালটা দিচ্ছি কি সুতির যে জিনিসটা দিচ্ছি, সেই জিনিসটাই না ঘাম ভাবটা টেনে নেয়, আর রুটিগুলো একদম ভালো থাকে। একদম রুটি কিন্তু জলকাটা হয় না। একটা খুব সুন্দর উপকারী ঘরোয়া কিচেনের টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টসে অবশ্যই আমাকে জানিও। আর একটা ইচ্ছা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হলো বাসন মাজতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বাসন মাজার পরে সেটাকে যে আবার জায়গায় তোলা, এটা না আমার কাছে একটু কষ্টকর মনে হয়। যদিও আমিই করি, কিন্তু মাজার সময় বেশ যতই বাসন হোক না কোনো ঝটপট আমি মেজে ফেলি। আর ঠিক সেইভাবে তোমার হলো জামা কাপড় কাচা, জামা কাপড়ও কিন্তু আমি কেচে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, হাতেও কাচতে পারি। কিন্তু জামা কাপড় সুন্দর করে ফোল্ড করে রাখাটা একটা কিন্তু বিশাল বড় একটা আর্ট বলতে পারো, সবাই কিন্তু সেটা পারে না, আমিও কিন্তু খুব একটা পারি না। ওই জন্য জামা কাপড় ভাঁজ করাটাও আমার কাছে কিন্তু একটা বিশাল বড় কাজ। তা আমার কিছু কিছু ইচ্ছা অনিচ্ছা তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি যে পনির রান্না করি তার মধ্যে বেশ খানিকটা টমেটো, পেঁয়াজ আর বাদাম দেবো, আর সেটাকে কিভাবে করবো ভিডিওটি দেখলে জানতে পারবে, পুরো হোটেল ফেল। আমরা যখন হোটেলে খেতে যাই
আমি মোটামুটি তো লক্ষ্য করি পনিরের পিস থাকে খুবই কম কিন্তু গ্রেভি থাকে অনেক বেশি। তাহলে ওরা গ্রেভিটা বানায় কী করে? আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তা আমি এক মারাঠি বান্ধবীর কাছ থেকে কিন্তু এই পনিরের রেসিপিটা শিখেছি। আমি এই পেঁয়াজ, টমেটো, বাদাম এগুলো কাটবো, এগুলো কিন্তু শুধু কেটে সরাসরি পেস্ট করব না, এগুলো বেশ অল্প একটু তেলে কড়াইতে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরকার যে জলগুলো থাকে জলগুলো পুরো শুকিয়ে যাবে, তারপরে সেটা ঠান্ডা করে তারপরে কিন্তু সেটাকে আমি পেস্ট করব। খেতে কিন্তু অদ্ভুত লাগে। আমি যে পেঁয়াজ টমেটো কাটলাম তার মধ্যে দুটো পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকিয়ে লাল হয়ে গেছে দিয়ে দিয়েছি, আর কিছুটা বাদাম দিয়েছি, কাঁচা বাদাম। এগুলো সবগুলো ভেজে একবারে আমি পেস্ট করবো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেস্ট করবো। আরেকটা আমার পছন্দের কাজ হলো আমি একসাথে অনেক কাজ একসাথে করি। মানে যে রান্না করছি বলে বাসন ধোবো না তা না, একদিকে রান্নাটা হচ্ছে অন্যদিকে বাসনগুলোও আমি কিন্তু ধুয়ে নিই। বারবার তাহলে বাসন আমার ধুতে লাগে ঠিকই একটা কথা, কিন্তু বাসনটা জমে না। নাহলে বাসন যদি অনেক বাসন একসাথে জমে যায় তখন আর সেটা মাজার মতন আমার সেই মানসিকতা থাকে না। অল্প অল্প বাসন বেরাবে, অল্প অল্প করে আমি ধুয়ে নেব। এটা আমার বেশ মনে হয় বেশ মজার একটা জায়গা। কেন কি ঘরদোর ভালো রাখার একটা টিপস হলো কোনো কাজ জমিয়ে না রাখা। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি স্নান করে পুজো দিয়ে তারপরে পনিরটা ফাইনালি বানাবো। পনির বানানোর আমি চলে আসলাম। দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। দেওয়ার পরে কিছুটা কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি নিয়েছি। তারপরে কিন্তু সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আবার এই ভাজাটা লাল লাল হয়ে গেল, এর মধ্যে আমি দেবো যে গ্রেভিটা বানালাম সেই গ্রেভিটা একটু পরে অ্যাড করব। তার মধ্যে আমি দিলাম খানিকটা এই যে মটরশুঁটি, তোমাদের বললাম না মটরশুঁটি আনা হয়েছে, কিছুটা মটরশুঁটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। পনিরের মধ্যে মটরশুঁটি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সমস্ত মশলা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু পনির বাটার মশলাটা আমি খুব ইউজ করি, যে কোনো পনিরের সবজিতে আমি ওটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। অন্য মশলাটা অতটা ভালো লাগে না। আর পনিরটাকে আমি পুরো ভুজি বানিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পনির আছে, খেতে কিন্তু অদ্ভুত। আর একদম সবার লাস্টে দেবো ধনেপাতা, কিন্তু এখন না। তা হয়ে গেল পনির ভুজি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।